আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পঞ্চমতের এসএসসির পঞ্চমতের প্রোগ্রামিং ভাষা অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিক কিছু জিনিস জানার চেষ্টা করবো। পরবর্তীতে আমরা এটা নিয়ে বিস্তারিত জানবো, যেমন আমরা লিফ এন্ড নির্ণয় করবো, তারপর সেটাকে ফ্লো চার্টে কীভাবে কনভার্ট করতে হয়, এলটার অ্যালগরিদমটা কি এটা জানবো। এরকম আরও আছে, দশাগু আছে, গসাগু আছে, বড় থেকে ছোট সংখ্যা, বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়, গ্রেডিং আছে, তারপর সেলসিয়াস টু ফারেনহাইট আছে, ফাংশন আছে, অ্যারে আছে, অনেক যদিও ফাংশন নাই অ্যারে পর্যন্ত আছে। এই জিনিসগুলো আমরা জানবো, এখানে যতটুকু আছে এনসিটিভি বই ততটুকুই জানবো। আমি মাহমুদ হাসান, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আইটি এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। তাহলে শুরু করা যাক। লেট আস সি নামক বই থেকে আমি সুন্দর একটা উক্তি লিখে আনছি এখানে, ইয়াশাবান কানেতকারের লেখা। এখানে বলা হয়েছে ওয়েল বিগান ইজ হাফ ডান, অর্থাৎ একটা ভালো শুরুই আমাদের জন্য কি হতে পারে, অর্ধেক শেষে করার মতো। আমরা যদি ভালোভাবে শুরু করতে পারি, মেন্টালি আমরা প্রিপেয়ার হতে পারি এই অধ্যায় শেখার জন্য, তাহলে আমাদের পড়ার অর্ধেকটা শেষে, তার মানে এই না যে আমি পড়ার অর্ধেকটা শেষ করে ফেলছি এই নিয়ে আমি পরীক্ষায় চলে যাবো, এরকম না। আমাদের ধাপে ধাপে এগুলো বিষয়গুলো শিখতে হবে। তখন আমরা প্রথমে এটা অনেক একটু কোডিং লাগতে পারে, অনেকে এইটা স্কিপ করে যায় এসএসসিতে, কিন্তু আসলে এটা থেকে আনসার করা অনেক ইজি আমরা যদি ভালোভাবে দেখি আর কি, বোঝার চেষ্টা করলে এটা আসলে ইজি। যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে তাদের জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাস্ট। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে বাকি সি প্লাস প্লাস আছে, জাভা আছে, পাইথন আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো শেখাটা সহজ। তাহলে একটা কোড দিয়ে শুরু করি আমরা। যেমন এখানে একটা সি প্রোগ্রামিং কোড লেখা হয়েছে। এখানে প্রথম লাইনে দেওয়া আছে হ্যাশ দিয়ে ইনক্লুড করা আছে, ইনক্লুড, তারপর ব্র্যাকেটের মধ্যে গ্রেটার দেন সাইন আর লেস দেন সাইন দুইটা আছে, ওইটার মধ্যে স্টুডিও ডট এস আছে। তাহলে এই পুরো লাইনটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। কি বলা হয়? লাইব্রেরি ফাংশন। প্রত্যেকটা জিনিস যদি আমরা বুঝে পড়ি লাইব্রেরি ফাংশন, তাহলে আমাদের জন্য আসলে কঠিন লাগবে না এই জিনিসগুলো। এসটিডি দিয়ে বোঝায় স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড আর আই দিয়ে বোঝায় ইনপুট, ও দিয়ে বোঝায় আউটপুট। তার মানে স্ট্যান্ডার্ড আউটপুট ইনপুট গুলো এখানে করা আছে, লাইব্রেরি ফাংশনে দেওয়া আছে, যেমন লাইব্রেরিতে যেরকম ভাবে থাকে। আর ডট এস দিয়ে বোঝায় হচ্ছে হেডার ফাইল, ডট এস এইটা দিয়ে বোঝায় হেডার ফাইল। এটা এসটিডিও না হয়ে ম্যাথ ডট এস হইতে পারে, তারপরে স্ট্রিং ডট এস হইতে পারে, আর অনেক কিছু হইতে পারে। ম্যাথ করার জন্য আমাদের ম্যাথ ডট এস ইউজ করতে, কনিও ডট এস হইতে পারে, ডট এস। এই বিষয়গুলো পরবর্তী আমরা জানতে পারবো। হেডার ফাইল, তারপর এরপর আসে ইন্ট মানে বোঝায় ইন্টিজার নাম্বারটা তো আমরা চিনি। তারপর মেইন ফাংশনের মধ্যে প্যারেন্থেসিস দিয়ে, তারপর কার্লি ব্রেসেসের মধ্যে লিখতে হয় যে লেখাগুলো আমরা প্রিন্ট করব, স্ক্যান করব, প্রিন্ট করবো, এগুলো আমি মাঝখানে লিখতে হয় ফাংশনের মধ্যে। আমরা প্রিন্ট করবো কি, প্রিন্ট অ্যাপ দিয়ে লিখলাম প্রিন্ট করার জন্য। যেমনভাবে আমরা লিখি, আমরা করি ওই ফটো স্টেট মেশিনের মধ্যে, আমরা প্রথমে কোনো একটা কাগজ নিয়ে গেলাম, ওটা স্ক্যান করলাম, স্ক্যান করার পর তারপরে এটা দিয়ে কি হয়, আউটপুট বাইরে। আউটপুট বলতে প্রিন্টার দিয়ে বাইরে হবে না, এটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করতেছে। প্রিন্ট আউটপুটটা হচ্ছে প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয় যেটা। তারপর স্ক্যান করার জন্য ইনপুট যেটা দিয়ে সেটা স্ক্যান করার জন্য। এরপরে প্রিন্টএর যেটা প্যারেন্থেসিস আছে, ফার্স্ট ব্র্যাকেট যেটা বলি, তারপর হচ্ছে কোটেশনের মাঝখানে এটা লিখতে হয় পলিসি, যেটা আমরা আউটপুট হিসেবে পাবো। এটা একটা বেসিক, একদম খুবই বেসিক, হলো পরীক্ষা আসবে না জাস্ট জানার জন্য। এরপর দিতে হয় সেমিকোলন, এটা না দিলে কিন্তু মার্ক দিবেই না। এটা না দিলে সেমিকোলন গুলো মাস্ট দিতে হবে। কোথায় দিতে হবে, কোথায় দিতে হবে না, এখানে দিতে হচ্ছে না, এখানে দিতে হচ্ছে না, এখানে কেন দিতে হচ্ছে জানবো। তাহলে রিটার্ন জিরো কেন দিলাম, এই রিটার্ন জিরো দিলাম, এই আউটপুটটা বের করার পরে সে ফাংশনটাকে বলে দিবে, তা এন্ড কল করতে বলে দিবে, অর্থাৎ এটা শেষ, ঠিক আছে। এটা বলছে আমরা আউটপুটটা হচ্ছে হোয়াট ইজ সি, তাই এটা হচ্ছে আউটপুট। এটা একটা সি প্রোগ্রামিং এর একটা বেসিক কোড দেখলাম। ওই প্রোগ্রামিং এর কনসেপ্টটা কি, প্রোগ্রামিং এর কনসেপ্টটা জানার জন্য আমাদের বুঝতে হবে এখানে একটা আমাদের প্রত্যেকটা কম্পিউটার বা ল্যাপটপে একটা সিপিইউ থাকে। সিপিইউ মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা কিসের মতো কাজ করে? প্রসেসিং ইউনিট, বলতে পারবা না, প্রসেসিং ইউনিট, প্রসেসিং ইউনিট এটা করে হচ্ছে মস্তিষ্কের মতো কাজ করবে। যেমন আমরা কোনো একটা মানুষকে কোনো একটা কাজ দিলাম, একটা মানুষের কাজ দিলাম, কাজ করবে কি, একটা ইনপুট দিলাম,
বা ইনপুট যেটাকে বলছি আমরা, সেটা হচ্ছে একটা কাজ ধরে নিলাম, ওয়ার্ক ধরে নিলাম, ওয়ার্ক। তার থেকে আমরা ওয়ার্ক দিলাম, সে কি কাজ করবে সেটা আমাদের বলে দিতে হবে না, ইনস্ট্রাকশন দিতে হবে না, ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনের বেসিসে সে কি করবে, কাজটা করবে। তারপর কাজ করার পর সে আউটপুটটা দিবে, যেটা কাজ করার পর যেটা বের হবে সেটা আউট। সেম ভাবে আমরা সিপিইউ কে একটা ইনপুট দিব, কি ইনপুট দিব সেটা ইনস্ট্রাকশন প্রোগ্রামে লিখে দিতে হবে আমাদের, কি করবে সে। তারপর সেই ভিত্তিতে সে আউটপুটটা বের করবে। তাহলে সিপিইউটা অনেক ক্ষেত্রে স্টোর করে কিছু চলাকালীন, অর্থাৎ কম্পিউটার চলাকালীন কিছু স্টোর করে, আবার অনেক সময় কম্পিউটার বন্ধ করলে ওটা কি হয়ে যায়, কিছু চলে যায়, কিছু থাকে, তাহলে ওগুলা কি, এটা আমরা দেখব। ওটাকে বলে একটা হচ্ছে মেমোরি, স্টোর করার জন্য মেমোরি তো আমরা জানি, একটা ভোলাটাইল মেমোরি আছে আর একটা নন ভোলাটাইল মেমোরি। আমাদের বাইর করতে বলছে ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন ভোলাটাইল মেমোরি আর নন ভোলাটাইল মেমোরি। 2 নম্বরের জন্য আসতে পারে এটা, সৃজনশীল 9 নম্বরে। ভোলাটাইল মেমোরিটা কি, অর্থাৎ অস্থায়ী মেমোরি, যেটা কম্পিউটার বন্ধ করার পর আর কোনো ডেটা থাকবে না, কম্পিউটার চলাকালীন। এখানে লেখাই আছে কি ধরনের, দিস টাইপ অফ মেমোরি স্টোর, কালারটা দেখা যাচ্ছে না এখানে, দিস টাইপ অফ মেমোরি, এটাও তো একদম দেখা যাচ্ছে না, লাল নেই। This type of memory store data temporarily while the computer is operating. Computer operate করা হয় তখন ডেটাগুলো temporarily store থাকে, কিন্তু যখন কম্পিউটার বন্ধ করা হয়, once the computer is turned off, the data in volatile memory is lost. অর্থাৎ volatile memory ডেটাগুলো লস্ট হয়ে যাবে। যেমন এটার উদাহরণ হিসেবে র্যাম, এটার অ্যাব্রিভিয়েশন আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সিম্পল নন ভোলাটাইল মেমোরি আছে, এরকম স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি মানে স্থায়ীভাবে থেকে যাবে ওই ডেটাগুলো। দিস টাইপ রিটেইনস স্টোর ডেটা, ডেটাগুলো স্টোর করবে ইভেন ওয়েন দ্য কম্পিউটার ইজ অফ, কম্পিউটার অফ করা হলেও ডেটাগুলো স্টোর করা থাকবে। এক্সাম্পল হিসেবে বলা যায় হার্ড ডিস্ক, রমের অ্যাব্রিভিয়েশন আছে রিড অনলি মেমোরি, এগুলো এমসিকিউতে আসতে পারে। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের, এইগুলো হচ্ছে পার্থক্য। যদি আমরা পার্থক্য আসে পারবো, তো অস্থায়ী মেমোরি এবং স্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য আমরা যদি ইংরেজিতে আনছি, এটা বাংলায় তো লিখতে পারবো সহজে। এরপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অস্থায়ী মেমোরি বিভিন্ন পর্যায়ে থাকে। এর মধ্যে আমাদের বের করতে বলছে ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন রেজিস্টার, আমাদের কি বের করতে বলছে, রেজিস্টার এবং র্যামের মধ্যে পার্থক্যটা বের করতে বলছে। আমরা এখানে একটা পিরামিড দেখতে পাচ্ছি, পিরামিডের একদম নিচে আছে পার্সোনাল মেমোরি, এরপর আছে র্যাম। তার মানে এখানে একটা লাইন দেওয়া আছে কম থেকে বেশি, অর্থাৎ ধারণ ক্ষমতার কথা বলা হয়েছে। ধারণ ক্ষমতা উপরে, পিরামিডের উপরে একদম মাথায় সবচেয়ে কম, মাথায় কি আছে, রেজিস্টার, আর একদম নিচে আছে পার্সোনাল মেমোরি। তার ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে পার্সোনাল মেমোরি, এর পরে বেশি থাকে যে র্যামে। তাহলে আমরা একটা পয়েন্টে লিখতে পারি, একটা পয়েন্ট দিয়ে লিখতে পারি, দুই পাশে ডিভাইড করে লিখতে পারি। দিলাম র্যাম আর এদিকে দিলাম রেজিস্টার বা রেজিস্টার র্যাম দিলাম, তাহলে একটা পয়েন্ট গেল। রেজিস্টারের ধারণ ক্ষমতা সবচেয়ে কম আর র্যামের ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, মানে র্যামের ধারণ ক্ষমতা রেজিস্টারের চাইতে বেশি। এরপর আসা হচ্ছে গতি এবং মূল্যের দিকে। গতি এবং মূল্যের দিকে কিন্তু রেজিস্টারের বেশি, গতি রেজিস্টারের মূল্য 2 নম্বর পয়েন্টে আমরা দিতে পারি, রেজিস্টারের মূল্য বেশি। হ্যাঁ, তারপর র্যামের মূল্য তুলনামূলক কম। তারপরে গতিও ক্ষেত্রেও রেজিস্টারের গতি বেশি, র্যামের গতি তুলনামূলক রেজিস্টারের সাথে অনেক কম। এই 3টা পয়েন্ট দেখলে আমরা মার্ক পেয়ে যাবো ইনশাআল্লাহ। এরপর দেখা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আসছে, তাহলে আমরা দেখে নিলে হবে। এখানে একটা লেখা আছে সি একটা মনে রাখা জরুরি, আর পাইথনটা মনে রাখা যায়। এখানে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ওগুলো নিজেরা দেখে নিলে হবে। সি আবিষ্কার করা হচ্ছে ডেনিস রিচি প্যালেবে কর্মরত অবস্থায়। ডেনিস রিচি বাংলাদেশ খুবই খারাপ, আমরা এখানে দেখতে পারবো। তো মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হচ্ছে এটা লাভলেস, ওনার নাম দুটো আছে, অগাস্টার এটা বা লাভলেসের কাউন্টেসলে। তিনি কি করছে, চার্লস ব্যাবেজ, আমরা কম্পিউটার জনক বলি চার্লস ব্যাবেজকে, অ্যানালিটিক্যাল ইঞ্জিনের বর্ণনা করেন। ওই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের বর্ণনা করার পর সে প্রোগ্রামিং একটা ধারণা দিছে, এই জন্য ওকে কি বলা, প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। আমরা অনেকে এই প্রোগ্রামিংটাকে কঠিন মনে করি না, কেন কঠিন, ওই মেয়েরা আবিষ্কার করছে না, এটা জোকসে পার্ট, এটা এরকম বলে আর কি। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা কোডকে মেশিন কোডে রূপান্তর করতে হয়, তারপর প্রসেসর সেটাকে এক্সিকিউট করতে পারে। অর্থাৎ সেটাকে ট্রান্সলেট করার পর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা সরাসরি ব্যবহার করা যায় না, সেটাকে মেশিন কোডে রূপান্তর করতে, তারপরে সেটা প্রসেসর সেটাকে এক্সিকিউট করতে পারে। এটা যেটা ব্যবহার করা হয় মেশিন কোডে রূপান্তর করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। ততটুকুই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী স্তরের ভাষা। এর মধ্যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। সি ল্যাঙ্গুয়েজ কি ধরনের ভাষা, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ,
মধ্যম স্তরের ভাষা, কারণ এটি দিয়ে কি করা যায়, এটি দিয়ে অপারেটিং সিস্টেমের মতো সিস্টেম প্রোগ্রামিং করা যায়, আর অন্যদিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। এখানে দেখতে পাচ্ছি মেশিন ল্যাঙ্গুয়েজ কত হিজিবিজি টাইপের, এখানে অনেকগুলো লেখা আছে হিজিবিজি, তারপর লো লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখছি, মোটামুটি একটু সহজ জায়গাতে, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আরো অনেক সহজ। এরপর আসে হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, একদম সহজ ইংরেজি ভাষার মতো। তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রথমেই ধরা হচ্ছে যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পিএসপি, পাইথন, এগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় বা প্রোগ্রামিং ভাষা বলা হয়। এগুলোর আগে কোবল ছিল, ফোরট্রান ছিল, সি প্লাস সি ছিল, এগুলা পরবর্তী সি প্লাস প্লাস, জাভা, শার্প যখন আসছে এগুলোকে আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় না। তাহলে কোনগুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পিএসপি, পাইথন। এগুলো কি, এগুলো আমাদের এখানে লিখেই আছে, একটু করে দেখাই দিই, পড়লে বোঝা যাবে, বইও আছে, বই থেকে আনা এগুলো। 1972 সালে ডেনিস রিচির বেল ল্যাবে কর্মরত অবস্থায় এই ভাষাটি তৈরি করা। তাহলে এটা একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা, এখানে ছোট ছোট অসংখ্য অংশকে সমন্বয় করে জড়িত প্রোগ্রাম তৈরি করা যায়। তারপর আছে সি প্লাস প্লাস। সি প্লাস 1980 সালে সেম ভাবে বেল ল্যাবে কর্মরত জন স্ট্রাউসটফ, নামগুলো মনে রাখো জরুরি, এই ভাষাটি উদ্ভাবন করেন। তারপর বেসিক ভিজুয়াল 1991 সালে মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রোগ্রামিং করার জন্য ভিজুয়াল বেসিকটা আবিষ্কার করেছিল। এরপর হচ্ছে জাভা 1991 সালে সান মাইক্রো, এই কোম্পানির নামগুলো মনে রাখতে হয়ে যাবে, ওগুলো আসে না তেমন। জাভা প্রোগ্রামিং ভাষার সূচনা করেন। এটা একটা প্রধান বৈশিষ্ট্য আছে, হচ্ছে এটি জাভা এই প্ল্যাটফর্মে কম্পাইল করে নিলে জাভা ব্যবহার করা সেরকম অন্য যে কোনো প্ল্যাটফর্মে সরাসরি ব্যবহার করা যায়, যেমন এটাকে বলা হয় অরা, রাইট ওয়ান্স, রান এনিহোয়ার। এরপর আসে অ্যালগো এর উপর মিনিং হচ্ছে অ্যালগরিদম ল্যাঙ্গুয়েজ। তো গুরুত্বপূর্ণ না, পড়লে বোঝা যাবে। ফরট্রানের ফুল মিনিংটা মনে রাখা যায়, আইবিএম কোম্পানি এটা আবিষ্কার করেছিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আইবিএম কোম্পানি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহারের জন্য ফরট্রান ফর্মুলা ট্রান্সলেশন ভাষাটি তৈরি করেছে। বর্তমানে এটি দ্রুততা কত সালে, 1957 সালে তৈরি করা একটা ভাষা, বর্তমানে খুবই পপুলার, সি প্লাস প্লাস এর মতোই দ্রুততায়। 2018 সালে ফরট্রান সর্বশেষ ভার্সনটি রিলিজ হয়েছে। পাইথন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে এটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা। 2018 সালে আইইই কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি হয়েছে। এটাকে আবিষ্কার করছে গিড ভান রসম 1999 সালে পাইথন উদ্ভাবন করেছে। এটি কি করা যায়, পাইথনের বৈশিষ্ট্য অত্যন্ত সহজ এবং পাঠযোগ্য সিনট্যাক্স থাকে। এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে, ক্লাউড ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং এ ব্যবহার করা হয়। এরপর আছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা 4GL বলে, এটা অতি উচ্চ স্তরের ভাষা যেটা কম্পাইলার হিসেবে এআই ইউজ করা হয়। এটা বৈশিষ্ট্যগুলো লিখেছে, পড়লে বোঝা যাবে আশা করি। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ট্রান্সলেটর। এই ক্লাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সলেটর, এটা আমরা অনেকেই জানি না, অনেকেই ভুল করি থাকে। যেমন আমরা অনেক দেখছি গুগল ট্রান্সলেটর দেখছি, কিন্তু গুগল ট্রান্সলেটর করে কি এক ভাষা থেকে, যেমন ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, চাইনিজ থেকে জাপানিজ, জাপানিজ থেকে চাইনিজ, এরকম গুলো ভাষা ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেটর ফার্স্ট সাইডে। কিন্তু আমরা যে ট্রান্সলেটরটা করবো এটা হচ্ছে প্রোগ্রামিং, যেমন আমরা মানুষের ভাষা তো কম্পিউটার বোঝে না, তো কম্পিউটারকে বোঝানোর জন্য যেই একটা থার্ড পার্টি ইউজ করা হয় সেটা হচ্ছে ট্রান্সলেটর। যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম 001, 001, এভাবে লিখে অনেক কিছু, এটা মেশিন ল্যাঙ্গুয়েজ বলে, এটা তো বোঝা আসলেই সম্ভব হয় না। যেমন ট্রান্সলেটর বর্তমানে দুইটা ব্যবহার করা হয়, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। একটা ছিল যেটা অ্যাসেম্বলার, আমরা পড়লাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কি করা হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করার জন্য এই অ্যাসেম্বলারটা ইউজ করা হয়তো, তারপর হয়তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করার জন্য। আর সি প্লাস প্লাস, জাভা ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করার জন্য কম্পাইলার, আর পাইথন, জাভাস্ক্রিপ্ট, রুবি এগুলোকে ট্রান্সলেট করার জন্য ইন্টারপ্রেটার ইউজ করা হয়। তাহলে এগুলোকে আমরা দেখি, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যটা দেখি। Find out the difference between compiler and interpreter. Compiler মধ্যে পার্থক্য আমরা কম্পাইলার
ইন্টারপ্রেটার ডেফিনেশনটা দেখতে বুঝতে পারবো। ট্রান্সলেটস দ্য এন্টায়ার সোর্স কোড, অর্থাৎ প্রোগ্রামারের লেখা কোডটাকে বলা হয় সোর্স কোড ইনটু মেশিন কোড বিফোর এক্সিকিউশন। এক্সিকিউশনের আগে, কোডটাকে এক্সিকিউট করার আগে সে ট্রান্সলেট করে ফেলে। এটা কোড, এটা কোড দেখলাম এর মধ্যে লিখুন। এই কোডটাকে সে আগে ট্রান্সলেট করবে, তারপর হচ্ছে এক্সিকিউশন করবে। কিন্তু ইন্টারপ্রেটার এটা করে না। ইন্টারপ্রেটার ট্রান্সলেশন আর এক্সিকিউশন একসাথে করে, তাও লাইন বাই লাইন করে, লাইন বাই লাইন করে। ট্রান্সলেট অ্যান্ড এক্সিকিউটস দ্য কোড লাইন বাই লাইন ডিউরিং রান টাইম। রান টাইম এসে কি করে, লাইন বাই লাইন ট্রান্সলেট এবং এক্সিকিউট করে। তাহলে স্পিডের দিক থেকে ফাস্টার, জেনারেলি ফাস্টার কম্পাইলার, কিন্তু ফাস্টার বিকজ দ্য কোড ইজ ফুলি ট্রান্সলেটেড বিফোর এক্সিকিউশন। এক্সিকিউশনের আগে সে ট্রান্সলেট করে, ওই জন্য সাধারণত দ্রুত। আর ইন্টারপ্রেটার স্লোয়ার কেন, সে ট্রান্সলেট করার সময় এক্সিকিউট করে ওই জন্য। আর এরর হ্যান্ডলিং এ কে কিরকম কাজ করে দেখি। ডিটেক্টস অল সিনট্যাক্স, কম্পাইল একসাথে অল সিনট্যাক্স এরর গুলো ডিটেক্ট করবে এট ওয়ান্স ডিউরিং কম্পাইলেশন। একবার কম্পাইল করার সময় সেসব সিনট্যাক্সের এরর গুলো কি করবে। এখানে একটা জিনিস বলে দিই, এরর জিনিসটা একটু বলে দিই। আমরা যখন কোডের মধ্যে কোনো একটা ভুল পাই, সেটাকে বলে বাগ, কোডের এরর বলা হয়, কোড এ এরর। আর ডিবাগ হচ্ছে ওই বাগটাকে প্রোগ্রামাররা কি করে থাকে, সংশোধন করে থাকে। কোডের এরর সংশোধন, এটা আসতে পারে ক নম্বরের জন্য, ক নম্বরের জন্য কে জ্ঞানমূলকে এরর সংশোধন। আর ডিবাগ, বাগ হচ্ছে কোডের এরর। এইখানে একটা জিনিস দেখি কি ইন্টারপ্রেটারের ক্ষেত্রে ডিটেক্টস এরর লাইন বাই লাইন, সে লাইন বাই লাইন এররগুলো ডিটেক্ট করবে। স্টপিং এক্সিকিউশন এট দ্য ফার্স্ট এর, প্রথমে কোনো যদি ভুল পায় সে কি করে দিবে, এক্সিকিউশনটা বন্ধ করে দিবে। প্রথম ভুলটাকে ডিবাগ করার পরে সে দ্বিতীয়টাতে যাবে, দ্বিতীয়টাতে যদি কোনো বাগ পায় সেটাকে আবার ডিবাগ করতে হবে, তারপর তৃতীয়টাতে যাবে। এইভাবে আউটপুট জেনারেটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটেবল ফাইল। কম্পাইলার একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটেবল ফাইল তৈরি করতে পারে, কিন্তু ইন্টারপ্রেটার সেটা পারে না। এক্সাম্পল হিসেবে বলা যায় কম্পাইলার সি, সি প্লাস প্লাস, জাভা, আর ইন্টারপ্রেটার পাইথন, জাভাস্ক্রিপ্ট, রুবি। তাহলে হাই লেভেল কোডকে কম্পাইলার কি করবে, মেশিন ইনস্ট্রাকশনে রূপান্তর করবে। সোর্স কোডটাকে অবজেক্ট কোড মানে মেশিন কোডে রূপান্তর করবে, মেশিন কোডে কম্পাইলার। এরপর হচ্ছে অবজেক্ট কোডকে এক্সিকিউটেবল কোডে রূপান্তর করবে, লিঙ্কার দুই ধরনের, লাইব্রেরি কোড আর স্টার্টআপ কোড, এটি না জানলে চলে। থ্যাংক ইউ অল ফর ইউর অ্যাটেনশন। ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে বলবে না। ফিডব্যাক কেমন ক্লাস কেমন লাগবে জানাবে। চ্যানেলটা ইন বিগ ব্যাং চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবে সবাই। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো বিগ ব্যাং। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।